এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, সংসদে বাজেট আলোচনার সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা একে অপরের প্রশংসা করেছেন। বলেছেন সরকার ও দেশ পরিচালনার জন্য একে অপরের পরিপূরক। কিন্তু মাঝে মধ্যেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, এমনকি কখনো কখনো রাজনৈতিক বক্তব্য বিরোধের পর্যায়ে চলে যায়। শত্রু জ্ঞান করে এক পক্ষ আরেক পক্ষকে। আসলে সরকার ও বিরোধী দলের কমন শত্রুকে? এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বাবু। তিনি আছেন পথে, তিনি জ্যামে আটকা পড়েছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন। আমরা তাকেও আপনাদের সামনে হাজির করব। আমি মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে সংসদের বাজেট আলোচনা নিশ্চয়ই শুনেছেন। সরকার প্রধান অর্থাৎ সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন এবং একজন আরেকজনের প্রশংসা করেছেন। আবার আমরা দেখি যে রাজনীতির মাঠে একে অপরের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেন তাদের দলের নেতা কর্মীরা। এক পক্ষকে আরেক পক্ষ শত্রু জ্ঞান করে। এটার কারণটা কি? ধন্যবাদ শফিক শাহিন আপনাকে। আমি নিজেও আজকে দুটো বক্তব্য, বিরোধী দলীয় নেতার বক্তব্য কিছুটা শুনেছি ভেঙে ভেঙে, আর সংসদ নেতার বক্তব্য পুরোটা শুনেছি। তো এটা একদম এক্সেপশনাল। এবং সবচাইতে ইন্টারেস্টিং ছিল যে সংসদ নেতা যখন লাস্টে বলছেন যে আমি বিরোধী দলের পক্ষ হয়ে কিছু কথা বলছি এবং উনি বেশ কিছু বাজেটের কিছু কিছু জায়গায় ছাড় দেয়া, কিছু কিছু ট্যাক্স রিমুভ করা, কিছু কিছু জায়গায় কমিয়ে আনা, এই ধরনের বিষয়গুলো উনি তুলে ধরেছেন। এবং পরে আবার সাধারণত সংসদ নেতার বক্তব্যের পরে অর্থমন্ত্রী বক্তব্য দেন, কিন্তু দেখা গেলো পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন এবং তিনি দাঁড়িয়ে কিন্তু ধন্যবাদ দিয়েছেন যে বিরোধী দলের পক্ষ থেকে ভূমিকা রাখার জন্য, মানে এই শব্দটাই ব্যবহার করেছেন। তো এর বাইরে উনি আবার মোটরসাইকেল চালকদের পক্ষ থেকে একটা আবেদন দিয়েছেন, সেটা প্রধানমন্ত্রী বলেছেন যে এটা ওনারা বিবেচনায় নেবেন। তো এটা একটা একদম এক্সেপশনাল। মানে আমার যতগুলো সংসদ দেখার সুযোগ হয়েছে, সংসদ দেখেছি আমরা খুব কম, কারণ গত এই 16-17 বছরের সংসদের প্রতি তো মানুষের কোনো আকর্ষণ ছিল না। রিয়েলি ইন্টারেস্টিং মানে পার্লামেন্ট ছিল 91, তারপরে আপনার 2001, তারপরে 2008-এও বেশ কিছুটা ভাইব্রেশন ছিল। তো এটা আমি মনে করি মানে সকলের কাছেই সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং বাজেটের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো মানে কারেকশন নেওয়া হয়েছে, আমি মনে করি যে যথেষ্ট ইতিবাচক দিক আছে। এখন আপনি যেটা বলেছেন যে সংসদে তো ওনাদের আচরণগত অবস্থা ভালো, কিন্তু বিভিন্ন জায়গায় তো তাদের মধ্যে অনেক বিপরীত কথাবার্তা বা তীর্যক মন্তব্য বা উত্তেজনা দেখা যায়। আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেটা বুঝি, বিরোধটা হতে হবে টু দ্য পয়েন্ট এবং দেশের স্বার্থে। বিরোধটা হতে হবে যুক্তিপূর্ণ, অর্থাৎ আপনি ধরেন যে কোনো একটা বিষয়ে কথা বলছেন, আর্গুমেন্টাল প্রসেসে সেটাকে আপনি খণ্ডন করতে হবে। পার্লামেন্টে তো যুক্তি তর্ক হবে। পার্লামেন্টের বেসিক্যালি কাজ কি? পার্লামেন্টের একটা বড় কাজ হচ্ছে বাজেট তৈরি করা, সেটা তো আমরা দেখলাম যে মোটামুটি একটা প্রসেসের মধ্যে এসেছে। আরেকটা কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তৃতীয় হচ্ছে দেশের যে কোনো ইস্যু, জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো পার্লামেন্ট আলাপ করবে এবং সে ব্যাপারে তারা এক ধরনের যুক্তি তর্ক করবে এবং এটার মধ্য দিয়ে মানুষের কাছে জনগণের কনসার্নগুলো তারা সেখানে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। এখন আমাদের দেশে যেটা হয়, যেমন এই পার্লামেন্টও আপনি দেখলে দেখবেন অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ব্যক্তিগত ইস্যু, ব্যক্তিগত কে কোথায় কি বলেছে, ব্যক্তিগত বাইরের জিনিসও এখানে পার্লামেন্টে নিয়ে এসে আলোচনা করা হয়েছে, যেটা পার্লামেন্টে অ্যাকচুয়ালি সুন্দর না, অসৌন্দর্যপূর্ণ এই ধরনের ব্যবহারগুলো। এবং ব্যক্তি খোঁচাখুচি, ব্যক্তি নিয়ে আলোচনা এবং অপ্রাসঙ্গিক বিষয় তুলে আনা, অতীতে এগুলোর প্রবণতা বেশি ছিল। এবং আরও কিছু ট্র্যাডিশন পার্লামেন্টে তৈরি হয়েছে যেগুলো আস্তে আস্তে যদি ছেঁটে ফেলা যায় খুব ভালো হয়। যেমন বক্তব্য দিতে দাঁড়িয়ে প্রচুর প্রশংসা করা,
বক্তব্য দিতে দাঁড়িয়ে ট্র্যাডিশনালি ধরেন সংসদ নেতা বা বিরোধী দলের পক্ষ থেকে বা স্পিকার যদি মনে করেন যে আমি সবার পক্ষ থেকে আমাদের মহান শহীদদের জন্য দোয়া করছি, স্মরণ করছি, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু প্রত্যেকটা আমাদের তো অনেকগুলো ঐতিহাসিক স্থান আছে, 52, 62, 69, মহান মুক্তিযুদ্ধ, তারপরে 90-এর গণ অভ্যুত্থান, তারপরে 24-এর মাঝখানে কিন্তু অনেকগুলো ইভেন্ট আছে যেগুলো আমাদের আত্মত্যাগের বিরাট গৌরবোজ্জ্বল স্মৃতি আছে। তো এতগুলোকে যখন আপনি বারবার সবাই বলতে গেলে দেখা যায় যে সংসদীয় সময়টা কি হয়, কাটেল হয়ে যায়। এবং ধরেন আমি কারোর জন্য দোয়া করছি যে উনার রুহের আত্মার মাগফিরাত করছি, তো আত্মার মাগফিরাত তো আমরা সাধারণত দোয়া করে করি, কিন্তু আত্মার মাগফিরাত করছি বলে দেখা যায় সবাই টেবিল চাপড়াচ্ছেন। তো এগুলো এক ধরনের লৌকিক জায়গা, ঠিক আছে? তো এই লৌকিক জায়গাগুলো যদি আস্তে আস্তে ছেটে ফেলা যায়, এবং আরও কিছু আলংকারিক বিষয় আছে এবং ট্র্যাডিশনাল বিষয় আছে, যেমন আমি নিজেও বলেছি যে দেখেন বলছে মাননীয় মন্ত্রী আপনি প্রশ্ন উত্থাপন করার জন্য অনুমতি চান, তো উনি বলছেন মহান সংসদে আমি এই তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। তারপর উনি বলছে আপনাকে অনুমতি দেওয়া হলো। মানে দেখেন একটা এটা কোনো প্রয়োজন নাই। এটা ধরেন যদি আমার শিডিউলের মধ্যে থাকবে আজকে এটার প্রশ্ন উত্তর আছে, ঠিক আছে, বলবে যে মাননীয় মন্ত্রী আপনি প্রশ্ন উত্থাপন করুন, উনি সরাসরি প্রশ্ন উত্থাপন করবেন। তো দেখা যাচ্ছে অতীতের একটা জিনিসটা একটা ট্র্যাডিশন, একটা নিয়ম গড়ে ওঠে। কিন্তু আবার এটাও সত্য যে পার্লামেন্টই তো নিয়মটা করে, এই নিয়মটা তো আর আকাশ থেকে নাজিল হয়নি, এটা তো নিজেরাই তৈরি করেছে। কোনো একটা প্রেক্ষাপটে কেউ হয়তো এই ধরনের প্রসেসটা তৈরি করেছে। এখন আমরা যখন প্র্যাকটিস করতে যাব, পার্লামেন্টেরও তো নানা চড়াই উতরে গেছে। ধরেন একটা সময় ছিল একক পার্লামেন্ট, সেখানে অজস্র সময় মানুষের কোনো আকর্ষণ নাই, সেখানে আপনি গান সেখানে আপনি প্রশংসার ডালি মানে একদম প্রসারিত করে দেন। গান গেয়েছে না, গান তো আমরা দেখেছি যে অতীতে গান গেয়েছে, ঠিক আছে। এবারও রিলেভেন্ট হলে কোনো সমস্যা নেই, গান গাওয়াতেও আমি আপত্তি মনে করি না, কিন্তু সেটা যদি যুক্তিপূর্ণ রিলেট করে কোনো কিছুর সাথে। আদার দেন আপনি যদি মনে করেন যে আপনি তো অনেক বড় শিল্পী, একটু গান পরিবেশন করেন দেখে আপনার একটু গান শুনি, এটা তো পার্লামেন্টের ঐতিহ্য এবং ব্যবস্থাপনার সাথে যায় না। আমি যেটা বলতে চাচ্ছি, যে কথাটা আপনি তুলেছেন যে সরকারি দল বিরোধী দলের বিরোধটা থাকতে হবে, আপনার মনে থাকার কথা আমি কিন্তু একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা যেহেতু 17 বছরের মতো একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম এবং গণতান্ত্রিক স্পেস, গণতান্ত্রিক চর্চা আমাদের এখানে অনুপস্থিত ছিল, 17 বছরের পরে যখন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন পরিস্থিতি পেয়েছি, তখন আমাদের একটা প্রস্তাব ছিল যে এমন হতে পারে কিনা যে বিএনপি এবং জামাত, তারা তো যৌথভাবে অনেক দিন থেকে আন্দোলন করছে, তারা মিলে এক পক্ষ হয়ে নির্বাচনে দাঁড়াবে, আর আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি, যে পুরনো রাজনীতির বাইরে, আমরা আলাদা করে নির্বাচন করব। তখন আমার এই প্রস্তাব নিয়ে অনেকে হাসাহাসি করেছে যে তাইলে আপনি কি বিরোধী দল চান না? দেখেন এখন কিন্তু আমরা দেখছি যে আজকে এই যে দুইটা প্রধান সরকারি দল আর বিরোধী দল যখন একই সুরে কথা বলছে দেশের উন্নয়ন, যেমন আপনি দেখবেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যখন কথা আসছে সকলেই তালি দিয়ে সমর্থন দিয়েছে। এর মানে তো এটা না যে বিরোধী দল দুর্বল হয়ে গেল বা বিরোধী দল এক হয়ে গেল। আমরা তো সেটাই বলছি, আমরা তো বলছি যে দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ এবং দেশের প্রয়োজনেই আমাদের মধ্যে বিরোধ হবে। আমাদের সাথে এইমাত্র যোগ দিয়েছেন সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বাবু। জুবায়ের বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই এত জ্যাম পেরিয়ে আমাদের মাঝে যোগ দিয়েছেন, এবং একই সাথে আপনাকে দিয়ে আমাদের এই পর্ব শুরু করতে চাই। প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদ নেতা এবং সংসদের বিরোধী দলীয় নেতা আজকে দুজনেই একজন আরেকজনের বক্তব্যের প্রশংসা করেছেন, তাদের কর্মের পরিধি নিয়ে আলোচনা করেছেন, একজন আরেকজনের পরিপূরক বলেছেন। এমন প্রেক্ষাপটে একটি নির্মম বাস্তবতার কথাও প্রধানমন্ত্রী সংসদে তুলে ধরেছেন যে বিগত সরকারের কুচি কুচি করে রেখে যাওয়া অর্থনীতি তাকে টেনে নিয়ে যেতে হচ্ছে। সেই পরিস্থিতিতেও তিনি ঘোষণা করেছেন যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন, এবং এটাতে বিরোধী দলীয় নেতাও তাকে স্বাগত জানিয়েছেন। এটার পথ এবং পদ্ধতি, পন্থাটা কি হবে, বাংলাদেশের জন্য কি উপকার হবে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শকদেরকে।
তো যেটা হচ্ছে যে আমি প্রথমে বলি যে গণতন্ত্রের সৌন্দর্য কী। গণতন্ত্রের সৌন্দর্যটা হচ্ছে এখানে কোথাও কোথাও আমার মত থাকবে, কোথাও কোথাও আমার দ্বিমত থাকবে। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করা নয়, এটা গণতন্ত্রের সৌন্দর্য নয়। আপনি দেখেছেন যে যেসব দেশগুলোতে আমরা বলি যে গণতন্ত্রের সূতিকাগার, বা ইংল্যান্ডের মতো দেশ, যুক্তরাজ্যের মতো দেশগুলোতে আপনি দেখবেন যে প্রায়শই সরকার এবং বিরোধী দল একসাথে হয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যখন এটা দেশের বিষয়ে আসে। আবার অনেক সময় তাদের বিরুদ্ধে কিন্তু মানে একে অপরকে কিন্তু তারা ছাড়ছে না যদি কোনো রকম তারা যদি কোনো রকম অন্যায় অবিচার বা দেখে। তো এটি তো আসলে গণতন্ত্রের রূপ হওয়া উচিত। আমরা গত 17 বছর আমরা সেটা পাইনি, এবং 17 বছরের গণতন্ত্রহীনতার কারণে যেটি হয়েছে যে স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও কিন্তু এটা প্রত্যাশিত ছিল। অর্থাৎ আমি আমার মানে মতামত দিয়ে আমি আমার সরকার গঠন করতে পারবো। তো সুতরাং সেই হিসাবে এই সরকার হচ্ছে জনগণের সরকার, এই বিরোধী দলও কিন্তু জনগণের বিরোধী দল, ঠিক আছে? তাহলে আপনি হিসাবটা যদি করেন, এই জনগণের চাহিদা কি? জনগণের চাহিদা কিন্তু হচ্ছে তিস্তা ব্যারেজ। তাহলে সেই হিসাবে আজকে যে সিদ্ধান্ত নিল যে অফকোর্স তিস্তা ব্যারেজ হতেই হবে আমাদের, এটা আমাদের অর্থনীতির জন্য, আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অনেকগুলো প্রেক্ষাপট, পরিবেশের জন্য অনেকগুলো দিক বিবেচনা করলে এটা আমাদের জন্য অপরিহার্য। এবং এই অপরিহার্য বিষয়টাতে যেহেতু জনগণের একটা রায় রয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে যেই উদ্যোগটি সরকার নিয়েছে সেটা তো অবশ্যই সাধুবাদ জানাতে হবে। সেটা আমি বিরোধী দলে থাকি কিংবা সরকার দলে থাকি, হোয়াট এভার। সেই জায়গাটি থেকে আমি যদি বলি যে দেখুন, এই তিস্তা ব্যারেজ এটা যেমন আপনি জানেন যে ভারতের সাথে আমাদের অনেকগুলো অভিন্ন 54টা বোধ হয় অভিন্ন নদী রয়েছে, এবং এই 54টা অভিন্ন নদীতে কিন্তু শত শত বাঁধ রয়েছে, শত শত বাঁধ তারা তৈরি করেছে ওই দেশে। এবং শুধু না, মানে ধরেন শুধু আমাদের সীমান্ত ঘেঁষা বাঁধ নয়, ভিতরেও তারা কিন্তু অনেকগুলো বাঁধ দিয়ে রেখেছে পানিটাকে বিভিন্ন দিকে তারা ডাইভার্ট করার জন্য। তো এই যে বিষয়টা আমাদের এই টোটাল নদী শাসন বলেন, আমাদের কৃষি বলেন, আমাদের এই নদীকে ঘিরে আমাদের এই জীবনটা বলেন, এই সবগুলো কিন্তু ব্যাহত হয়েছে। এবং এই কারণে এই তিস্তা ব্যারেজটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে আপনি জানেন তিস্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, এবং সেখানে যেই আমরা তো কোনো নদীরই কোনো হিসাব পাচ্ছি না, তাই না? ন্যায্য হিসাব পাচ্ছি না। তো আন্তর্জাতিক যে আইন রয়েছে, আইনের তো তোয়াক্কা করছে না ভারত। তো সুতরাং সেই হিসাবে আমাদের সাইড থেকে আমাদের যা করণীয় দরকার সেটা আমাদের করতে হবে। তো সেই হিসেবেই কিন্তু এই সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছেন, এবং উদ্যোগের ফলে দেখা যাবে যে 2 থেকে 3 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে, তাদের আবার জীবন ফিরে পাবে। কারণ আপনি জানেন এই বাংলাদেশ মানে নদীমাতৃক দেশ, এবং নদীমাতৃক জীবন আমাদের। আমরা কয়টা মানুষ শহরে বাস করছি, কয়েকটা মানুষ শহর কেন্দ্রিক আমরা চিন্তা করছি, কিন্তু আমাদের জীবন যদি বলেন, আমাদের লাইফস্টাইল, আমাদের এই জীবন ধারাটা কীরকম ছিল, এই নদীমাতৃক জীবনধারা ছিল, এবং সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। সেই জায়গাটা যদি আমরা ফিরে আসতে পারি, আমাদের জীবনে যদি আমরা চলে আসতে পারি, তাহলে যেটি হচ্ছে যে আমাদের যে জীবন কেন্দ্রিক যে আমাদের যে ইকোসিস্টেমটা, হ্যাঁ, প্রতিটা সমাজের একটা ইকোসিস্টেম থাকে, সেই ইকোসিস্টেমটা ফিরে পাবে। যেমন সেখানে যারা কৃষিকাজ করতো তারা কৃষিকাজে ফিরে যাবে, যারা নদীর উপরে মৎস্য শিকার করতো তারা মৎস্য শিকারে চলে যাবে। নানান ধরনের কিন্তু তখন আপনার তাদের যে এই কর্মকাণ্ডটা তৈরি হবে। এবং এই যে বাংলাদেশে যে এখন যে বেকারত্বের যে বোঝা আমাদের বইতে হচ্ছে, সেটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে। তো সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে যেহেতু এই উদ্যোগটি একটি অসাধারণ, আমি এক কথায় বলবো, যেভাবে হোক এই সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, এবং এই সরকার আশা করি বাস্তবায়ন করবে। কারণ গত 4 মাস আমরা দেখেছি তারা যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, তারা এক এক করে প্রতিটা জিনিসের বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এইরকম একটি উদ্যোগকে অবশ্যই বিরোধী দল কেন, মানে যে কোনো মানুষ, যে কোনো দল তাকে সাপোর্ট করা উচিত। জি, আপনাকে ধন্যবাদ জুবায়ের বাবু। মুজিবুর রহমান মঞ্জু, এই যে আমাদের যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, এটা জিওপলিটিক্যাল ভিউ অ্যান্ড ভ্যালুসটা কি? আমাদের তো তিস্তা ব্যারেজ একটা আছেই, ঠিক আছে, এবং এটার মধ্য দিয়ে আমরা যেই ক্রাইসিসটা ফেস করছি, যেটা জুবায়ের বাবু একটু করে বললেন, যে ভারত
তার পানি আটকে রেখে সে আমাদের মানে প্রয়োজনের সময় পানি দিচ্ছে না, প্রয়োজন যখন নাই আমাদের, যখন তখন বন্যার আবার সময় সে পানি দিয়ে একদম flow ভাসিয়ে দিচ্ছে। দিচ্ছে। মহাপরিকল্পনা যেটা করা হয়েছে এইটাতে অনেকগুলো এটা বহুমুখী কাজ আছে এবং আমি যতটুকু জানি এটা প্রায় 12,000 কোটি টাকার একটা প্রজেক্ট এবং এটা আপনার একটা লম্বা জায়গা হবে যেখানে ড্রেজিং করা হবে যাতে আমাদের শুষ্ক মৌসুমে পানি সেখানে ধরে রাখা যায়। দ্বিতীয় হচ্ছে যে নদীর দুই পাশে আপনার ওয়াল করা হবে। ওয়াল বলতে যেটা যাতে ভাঙনটা রোধ করা যায়, যখন প্রচুর পানির ফ্লো থাকবে তখন যাতে ভেঙে না যায়। এবং পাশাপাশি কৃষি, সেচ সুবিধা এবং পর্যটন এলাকাও এটার মাধ্যমে দিয়ে হবে। ধারণা করা হচ্ছে এই মহাপরিকল্পনা যদি করা যায় তাহলে 2 কোটির মতো মানুষ নানা দিক থেকে এখানে এক ধরনের অর্থনৈতিক প্রবাহ তৈরি হবে। কৃষি, সেচ, মৎস্য, তারপর প্রকৃতির কি বলা যায় যে প্রাণ ফিরে পাওয়া, পর্যটন তৈরি হওয়া, একটা বহুমুখী জায়গা এবং অন্যান্য নদীগুলোর সাথে একটা কানেক্টিভিটি তৈরি হবে। এখন পরিবেশগত যেটা আপনি বলেন, যে কোনো একটা বাঁধ বা যে কোনো একটা ব্যারেজ যখন দেওয়া হয় এটা কিন্তু এক ধরনের, এটা কিন্তু প্রকৃতিকে শাসন করা হয়, নদীকে শাসন করা হয়। নদীকে যখন শাসন করা হয় তখন এর এফেক্ট কী হতে পারে, এই জন্য আপনি দেখবেন যে বলছে যে বাংলাদেশ এবং চায়না যৌথ কমিশন এটার জন্য কাজ করবে। ইতিমধ্যে কাজ কিন্তু হয়েছে, এটা নিয়ে একটা গবেষণা অনেক দিন থেকে চালু আছে। আপনি যে কথাটা বললেন যে সরকারি দল বিরোধী দল এটার ব্যাপারে একমত কেন, আপনি দেখবেন জামাতের যদি আপনি নির্বাচনী ইশতেহার দেখেন বা আমাদের দলেরও যদি নির্বাচনী ইশতেহার দেখেন, প্রত্যেক দলেরই নির্বাচনী ইশতেহারে তিস্তা ব্যারেজের কথা, উত্তরাঞ্চলের জনগণের সুবিধার্থে তিস্তা ব্যারেজের কথা বলা আছে। এখানে লালমনিরহাট, তারপরে আপনার এই পাশে কুড়িগ্রাম, ওই পাশে আপনি যে দেখেন এই রংপুর বিভাগের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা কিন্তু এই তিস্তাকে মানে, এবং বিএনপি আরেকটা যেটা বলেছে যে সেটা হচ্ছে পদ্মা ব্যারেজের কথাও বলেছে। কিন্তু জি, পদ্মা ব্যারেজের কথা। পদ্মা এবং তিস্তা এই দুটো আজকে প্রধানমন্ত্রী সেটা উল্লেখও করেছেন যে রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলে এটা এক ধরনের কৃষি বিপ্লবেরও সম্ভাবনা তৈরি করবে। সমস্যা যেটা আপনি বলছেন যে সংকট যেটা তৈরি হতে পারে, যেমন ফারাক্কার জন্য কিন্তু ফারাক্কাটা করা হয়েছিল কিন্তু কলকাতা এয়ারপোর্টকে সেভ করার জন্য, কিন্তু ইতিমধ্যে ফারাক্কার এফেক্টে কিন্তু বিহার কিন্তু মরুভূমি হয়ে যাচ্ছে। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ফারাক্কার কারণে, ঠিক একইভাবে কিন্তু বিহার রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা কিন্তু এক ধরনের বন্যা হচ্ছে, তারা কিন্তু একটা মুভমেন্টও ডাক দিয়েছে। এখন তিস্তা নিয়ে যে এই সংকট বা মানে সমস্যাটা আমরা দেখি যে ভারত এটার ব্যাপারে সিরিয়াসলি কনসার্ন, যে তিস্তা মহাপরিকল্পনায় তারা নিজেরা আমাদের সাথে জয়েন্টলি করতে চায়। আমরা এখানে যাতে চাইনিজ জয়েন্ট ভেঞ্চার যাতে এখানে না হয়। এখানে দুইটা থ্রেটের জায়গা, একটা হচ্ছে ভারত আমাদের সাথে যে আচরণ করছে বা তাদের যে মোটিভ এবং এটা কৌশলগত যে জায়গা, এটা ভারতের মাধ্যমে করা বা ভারতের সহযোগিতা নিয়ে করার মানে আমি মনে করি যে এটা কারোই সম্মতি সেভাবে থাকবে না, কারোই সম্মতি থাকবে না। চাইনিজদেরকে দিয়ে করতে গেলে যেটা হয়, যেহেতু এখানে চিকেন নেক খুব কাছে, ঠিক আছে, সেজন্য চাইনিজদের ভারতের লোকদের মধ্যে ভারতের একটা জিওপলিটিক্যাল থ্রেটের জায়গায় তারা মনে করে যে চাইনিজরা যদি এখানে আসে, এখানে যদি তারা অনেক দিন প্রায় 10 বছর ব্যাপী পরিকল্পনা কিন্তু সেটা। এখন কথা হচ্ছে আমরা আমাদের স্বার্থ দেখব, এখানে তো ভারতের ভয় পাওয়ার কিছু নাই, থ্রেট হওয়ার কিছু নাই। আমাদের স্বার্থে বিবেচনা করে কয়েকটা জিনিস, একটা হচ্ছে আমি যেটা মনে করি, একটা হচ্ছে পরিবেশগত সাইড এফেক্ট কী হতে পারে, এইটা নিয়ে একটা থরলি গবেষণা আমাদের হওয়া উচিত এবং এটার সাথে পিপলকে এঙ্গেজ করতে হবে, কারণ পরিবেশবাদী অন্যান্যদেরকে এখানে এঙ্গেজ করতে হবে, স্থানীয় লোকদেরকে এঙ্গেজ করতে হবে এই গবেষণায়। যদি এখানে কোনো থ্রেট না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হচ্ছে চাইনিজ যেই প্রজেক্ট বা লোনের ব্যাপারে আমাদের যে কাজ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, চাইনিজদের লোনগুলো একটু কঠিন হয়, শর্ত থাকে, মানে সুদের পরিমাণ, তারপরে আপনার তাদের সাথে নানা ধরনের এঙ্গেজমেন্টে অংশ মানে হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তৃতীয় হচ্ছে এই ধরনের প্রজেক্ট থেকে আমরা আমাদের যে লোনটা শোধ করতে পারবো কিনা, এটা ভায়াবল হবে কিনা, সেটাও একটা ইস্যু থাকে। আওয়ামী লীগ গভর্নমেন্ট আপনারা দেখেছেন এমন কিছু মেগা প্রজেক্ট করেছে যেগুলো এখন ভায়াবিলিটি নাই, এবং আমরা লোন শোধ করতে করতে এখন এই যে আমাদের দেখেছেন যে মানে ওই যে চট্টগ্রামে আনোয়ারা ক্যানেলটা যেটা করেছে, এইটার মানে সিরিয়াস লেভেলের মানে ক্রাইসিসের মধ্যে পড়েছে এখন সরকার। তারপরে আপনার এই যে ইলেকট্রিসিটির প্রজেক্টের নামে যাদেরকে লোন দিয়েছে, ওই যে কি রেন্টাল
ইলেকট্রিসিটি, তারপরে মংলা সমুদ্র বন্দর যেটা। তো এই জন্য বলছি যে এই জায়গাটা আমাদের দুইটা দেখতে হবে, ভায়াবিলিটি, চাইনিজদের ঋণের শর্তে জড়িয়ে আবার আমরা যাতে নতুন কোনো ঝামেলার মধ্যে না জড়াই। বাট অ্যাজ এ হোল তিস্তা আমাদের একটা একটা বলা যায় একটা স্বপ্নময় প্রজেক্ট। এটা আমরা যারা এই অঞ্চলের লোক, আমরা টাচ করবে না আমাদেরকে, এটা টাচ করবে রংপুর অঞ্চলের লোকদের কাছে, তাদের কাছে এটা যে কত মানে তাদের স্বপ্নের মতো একটা জায়গা হবে। আমি যতবারই তিস্তা ব্যারেজে গিয়েছি সত্যি মনটা ভরে যায় যে আমাদের এত রিসোর্স, আমাদের তো আসলে মাটির নিচের সম্পদ নয়, মাটির উপরিভাগে আমাদের যেই মিঠা পানির যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বাংলাদেশে প্রায় 600-র কাছাকাছি নদী, আমরা যদি এটাকে প্রপারলি ইউজ করতে পারতাম, আমি সবচেয়ে বেশি বড় রিসোর্স মনে করি বাংলাদেশের 20 কোটি মানুষ আর 600 নদী। এই দুইটাই যদি আমরা প্রপারলি ইউজ করতে পারতাম, প্ল্যান করতে পারতাম এবং দুর্নীতিমুক্ত এই প্রজেক্টগুলো যদি বাস্তবায়ন করা যেত, তাহলে বাংলাদেশ 10 বছরে ঘুরে দাঁড়িয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আমাদের পার্শ্ববর্তী দেশ কি বসে থাকবে কিনা জুবায়ের বাবু? দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ কি করবে এটা এতদিন পর্যন্ত অনেক বিদেশি রাষ্ট্র সিদ্ধান্ত নিত। আমরা অন্তত এই জায়গাটা থেকে ঘুরে দাঁড়িয়েছি যে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। সো এই যে মনোবল আমাদের আসছে এবং সেটা যেইভাবে আপনি জানেন যে মালয়েশিয়া, মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চায়না যে সফরটি করেছেন এবং সেখানে তার যে অর্জন এবং বিশেষ করে মানে একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক তৈরিতে, একটা দেশের সাথে আসলে আরেকটা দেশের কিন্তু সম্পর্কের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনাকে সে কতটুকু শ্রদ্ধা করছে, আপনি তাকে কতটুকু শ্রদ্ধা করছেন, ঠিক আছে? তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে বাংলাদেশ যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে ধরেন যারা অতীতে বাংলাদেশকে বিভিন্নভাবে কি বলা যায় যে প্রেশার করতো, বিভিন্নভাবে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, তাদের তো একটু খারাপ লাগবে, স্বাভাবিক, তাদের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে 54টা অভিন্ন নদী রয়েছে এবং তার ওপারে যে শত শত বাঁধ তারা তৈরি করেছে, তারা কি একটি বাঁধ নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞাসা করেছে? তাহলে সেক্ষেত্রে আমরা কেন জিজ্ঞাসা করব? এটি একটি প্রশ্ন। সুতরাং এখানে আমি মনে করি না যে ভারত বলেন, যে দেশই বলেন, তাকে জিজ্ঞাসা করে আমাদেরকে বাঁধ নির্মাণ করতে হবে। মঞ্জু ভাই যেটি বলেছেন এটি একটি কথা, যে বাঁধ নির্মাণের যে ব্যয়, এটি একটি অত্যন্ত ব্যয়বহুল কাজ, ছোটোখাটো কাজ নয়। কিন্তু আমি একটা বিষয়ে আমার পার্সোনাল অপিনিয়ন বলতে পারি। দেখুন, বাংলাদেশে গত 17 বছর গড়ে প্রতি বছর 10 থেকে 12 বিলিয়ন ডলার, কেউ বলে 15 বিলিয়ন ডলার পাচার হয়েছে। আমরা যদি এই পাচারটা রোধ করতে পারি, তাহলে এই ধরনের প্রজেক্টগুলো আসলে কোনো ফ্যাক্টরি না। এবং বর্তমান সরকার যে পরিকল্পনা রয়েছে, আপনি জানেন যে বাজেট একটা বড় বাজেট দিয়েছে, 9,30,000 কোটি টাকার মতো বাজেট, এবং এই বাজেটটা আমার কাছে খুব বেশি বড় বাজেট মনে হয়নি। এবং তার ভিতরে তো জানেন যে ঋণ পরিশোধে একটা বড় টাকা যাচ্ছে। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতিটা দমন করা, দুর্নীতিটাকে কন্ট্রোল করা, এবং দেশ থেকে যেন টাকাটা পাচার না হয়ে যেতে পারে, দেশ থেকে টাকাটা যেন উধাও না হয়ে যায়। এই জায়গাটা যদি সরকার শক্ত হাতে দমন করতে পারে, তাহলে আমি মনে করি যে এই ধরনের প্রজেক্টগুলো আসলে খুব ব্যয়বহুল না। যে সরকার এবং বিরোধী দলের কমন শত্রু কে, নাকি দুজন আলাদা করে শত্রু বানিয়ে নিয়েছে দুই পক্ষকে? শত্রুতার তো নানা প্রকরণ আছে, একটা হচ্ছে শারীরিক শত্রুতা আর একটা হচ্ছে অশারীরিক শত্রুতা। এখন আমাদের ডেমোক্রেসিতে তো বলা হয় যে সরকার এন্ড অপোজিশন এরাই পরস্পরের শত্রু, যদি আমরা দেখি। আবার যখন রাষ্ট্রের কেউ শত্রু হয়, তখন এই দুইজন আবার মিত্র, বহিরাষ্ট্র যারা থাকবে তারা হচ্ছে শত্রু। আপনি ইদানিং দেখবেন যে ইরানে যে আমেরিকান অ্যাটাকটা হয়েছে, আমেরিকা কিন্তু আশা করেছিল যে ইরানে যখন অ্যাটাক হবে, ইরানের এই যে এখন যে বিপ্লবী সরকারটা আছে, ইসলামী রাষ্ট্র মানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের যারা, তো আমেরিকা কিন্তু বলেছিল যে তাদের রিজিম পরিবর্তন হয়ে যাবে। মানে হচ্ছে যে ওই বিরোধী দলের যারা ছিল, যারা এদের অ্যান্টি, তারা এসে সরকার রাস্তায় নেমে আসবে, এবং যেহেতু এদেরকে মেরে টেরে এক ধরনের এদের নেতৃত্ব শূন্য করে ফেলা হয়েছে, সুতরাং এরা এসে দখল করবে। কিন্তু দেখা গেল পুরো উল্টোটা ঘটেছে, বিরোধীরা নাই হয়ে গেছে। কারণ যখন তার রাষ্ট্র আক্রান্ত হয়েছে, তখন দেখা গেছে যে কে ইসলামী কে সেকুলার তারা কিন্তু একাত্ম হয়ে গেছে। এবং
শুধু তাই না, সারা পৃথিবীতেই দেখা গেল যে মানে অ্যান্টি আমেরিকান বা এই যে অ্যান্টি, এটাকে কি বলা যায়, অ্যাটাকিংয়ের একটা কমন ঐক্যবদ্ধতা তৈরি হয়েছে। এখন ধরেন আমি যদি একদম মানে প্র্যাকটিক্যাল লেভেলে আলোচনা করি, ক্ষমতায় যেহেতু বিএনপি আর বিরোধী দলে আছে জামাত, জামাত বা জামাত 11 দল, তাহলে ফিজিক্যালি আমরা দেখছি এই দুই দল হচ্ছে একজন আরেকজনের শত্রু। একজন যাই বলছে সে তার বিপক্ষে বলছে, একজন তর্ক বিতর্ক করছে, একজনের বিরুদ্ধে আরেকজন আন্দোলন করছে। আবার আপনি দেখবেন যখনই ওই সীমান্তের ওই পার থেকে কেউ যখন বলে যে আসতেছে, সে আসতে চায়, সে আবার এসে সব দেখাবে ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু আবার এই 2 পক্ষ 3 পক্ষ যত পক্ষ আছে তারা কিন্তু একতাবদ্ধ। আপনার মনে থাকার কথা, ইন্টারিম গভর্নমেন্টের সময় ইন্ডিয়ান কিছু মিডিয়াতে বাংলাদেশের ব্যাপারে ব্যাপক অপপ্রচার, মিথ্যাচার সংবাদ প্রচার করা হয়েছিল। তখন ডক্টর ইউনূস সব দলকে ডেকেছিল এবং আমরা সব দল একসাথে দাঁড়িয়ে, তখন কিন্তু একেবারে কারোর মধ্যে আমি কোনো বিপরীত শব্দ পাই নাই। বিএনপি বলেন বা আমরা অন্যান্য সব দল মিলে দেখা গেল যে আমরা একই কণ্ঠে বলেছি ন, আমার রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মানে অপপ্রচার, অপবাদ বা মিথ্যাচার করে আমার এখানে মানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার কোনো প্রবণতাকে করা যাবে না। দেখেন আজকে যদি ধরেন বাংলাদেশ ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়ে যায় বা এমন কোনো মানে এমনি তো আমাদের ক্রিকেট টিমের অনেক সাফল্য, আরো ব্যাপকতর সাফল্য অর্জন করলো, দেখবেন সরকারি দল বিরোধী দল সকলেই কি হয়ে গেছে, এই যে তিস্তা ব্যারেজের কথা ধরেন, তিস্তা ব্যারেজের কথা যখন ঘোষণা হলো, আমি দেখলাম যে মানে একজন সংসদ সদস্যকে দেখি নাই যে তিনি টেবিল চাপড়ে অভিনন্দন করেন নাই। তাহলে এখানে দেখা যাচ্ছে শত্রুতা, মিত্রতা, ঐক্যবদ্ধতা, নানা প্রকরণ, নানা প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি। একটা কথা আপনি ঠিকই বলেছেন, একটা শত্রুতা খুব খারাপ, সেটা হচ্ছে পরস্পরকে হেয় প্রতিপন্ন করা। ঠিক আছে, আমাদের রাজনীতিবিদদের এই প্রবণতাটা আছে যে ধরেন তারেক রহমান সম্পর্কে একটা ব্যঙ্গচিত্র ছাপালো, কেউ একটা কুৎসিত কথা বললো, আমি চিন্তা করলাম আমি যেহেতু তারেক রহমানের রাজনীতি করি না, আমি মনে মনে আনন্দ পাচ্ছি। আবার তারেক রহমানের পক্ষ হয়ে কেউ একজন যখন বিরোধী পক্ষের কারোর ব্যাপারে ব্যঙ্গাত্মক কিছু করলো, হ্যাঁ, তখন আবার আমার খারাপ লাগছে। এই অনৈতিক শত্রুতাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, এবং কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে এই ধরনের মানে চরিত্র হনন করে আঘাত করাটা, এটা আমাদেরকে বন্ধ রাখতে হবে। আমরা অনেক সময় রাজনৈতিক শত্রুতাকে ব্যক্তিগত শত্রুতায় নিয়ে যাই, এবং আমাদের অনেকগুলো অভিজ্ঞতার মধ্যে একটা অভিজ্ঞতা হচ্ছে আমরা মানে বাইরে থেকে রাজনীতিবিদদেরকে বা প্রতিপক্ষকে যত খারাপ মনে করি, কাছাকাছি গেলে আমরা দেখি যে না, আমরা যাকে অত খারাপ মনে করছি সে অত খারাপ না। আমাদের দেশে একটা প্রবণতা আছে একজন আরেকজনকে কথায় কথায় দালাল হিসেবে চিহ্নিত করা, যে এ তো ভারতের দালাল, এ তো আমেরিকার দালাল, এ তো সৌদি আরবের দালাল বা পাকিস্তানের দালাল, এই ধরনের আমাদের প্রবণতাগুলো আছে। রাজনীতিতে যেহেতু আমরা একটা পরিবর্তন আনতে চাচ্ছি, আমাদেরকে এই জাতীয় বিষয়গুলোতে একটু শোভনীয় সতর্ক হতে হবে। কারণ রাজনীতিবিদদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, দোষ ত্রুটি থাকতে পারে, আপনি তার মেধা, যোগ্যতার, তার জায়গাগুলোকে আপনি করবেন। দেখেন গত পরশুদিন আমি দেখলাম জামাতের একজন এমপি সালাউদ্দিন আহমেদ সাহেবকে তার জামাত সম্পর্কে একটা কথার প্রতিবাদ করেছেন। সালাউদ্দিন আহমেদ সাহেব কালকে ওইটার জবাব দিয়েছেন, এবং জবাব দিয়েছেন একদম কাগজে কলমে, ডাটা দিয়ে, তথ্য দিয়ে, এবং দেখবেন কেউ কিন্তু এখানে মানে ব্যতীত হয় নাই। তথ্য দিয়ে যখনই আপনি দিচ্ছেন, আমি যখন জুবায়ের বাবুর ব্যাপারে বলছি তথ্য দিয়ে, উনি তো আর বলতে পারবেন ওনাকে আমি খারাপ কিছু বলেছি। উনি যখন আবার আমাকে তথ্য দিয়ে বলবে, আমি তো আর বলতে পারবো, কিন্তু উনি যখন আমাকে একটু খোঁচা মারবে অন্য একটা কথা দিয়ে, যা কিছু তা বলে মারবে, আমিও তখন একটা চান্স পাবো যে ওনাকেও মারার জন্য। এই শত্রুতাগুলো হচ্ছে খারাপ। যেমন আপনি দেখেছেন শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে তো তার রাজনীতি, অসুবিধা নেই, বিএনপির রাজনৈতিক সমালোচনা করবে, কিন্তু অহরহ বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে কত কুৎসিত কথা, কত হিংসাত্মক কথা, কত অমূলক কথা পার্লামেন্টে বলেছেন। এটা কি বলেন কখনো এই জিনিসগুলো গ্রহণযোগ্য হতে পারে? এখন যার ফলে কি হয়েছে, যার ফলে অপরপক্ষ বলার সুযোগ পেয়েছে। তো আমরা যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তনের জায়গায় এসেছি, আমাদের এই শত্রু মিত্রতা জায়গাটা দেখতে হবে। আমি এই জন্য আপনার কথাটাকে মানে শেষ করি এভাবে, যে আমাদের সীমান্তের বাইরে একটা শত্রু আছে। আবার শত্রুতা মিত্রতার একটা জিনিস হচ্ছে, এটা পার্মানেন্ট না। দেখেন আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু চায়না এবং আমেরিকা আমাদের ৭১ আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু এখন কিন্তু ভারত ছিল আমাদের বন্ধু।
আর এখন এই 50-54 বছর 55 বছর পরে এসে আমরা দেখছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বেশি ফিজিক্যালি থ্রেট দিচ্ছে ভারত। আর সেখানে আমাদেরকে বন্ধু খুঁজতে হচ্ছে চায়নাকে আর আমেরিকাকে। তাইলে শত্রু মিত্রতা নির্ধারণেরও কিন্তু পর্যায়ক্রম থাকে। তো সুতরাং যেমন বিএনপি জামাত একসাথে ছিল, একসাথে আন্দোলন করেছে, একই সাথে জেল খেটেছে, একই সাথে সংগ্রাম করেছে, নির্বাচনও করেছে, সরকারেও ছিল, এখন তারা কিন্তু পরস্পরের বিরোধী শত্রু। এই শত্রুতা মিত্রতা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে, কিন্তু একটা ফান্ডামেন্টাল নিয়ম মানতে হবে যে আমরা কেউ কাউকে, যেমন আমি পার্সোনালি মনে করি যে আমি আমেরিকা বিরোধী, আমি ভারত বিরোধী, আমি অমুক বিরোধী, এটাও ঠিক না। আমি একটা রাষ্ট্রের বিরুদ্ধে হবো কেন? আমি রাষ্ট্রের চরিত্রের বিরুদ্ধে হতে পারবো। যেমন আমি মনে করি ভারতের এই 100-150 কোটি মানুষ বা 120 কোটি মানুষ, এরা প্রত্যেকেই কি এই সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না তো। তাহলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তো ভারতের শক্তি আছে। এরা প্রত্যেকে কি এই যে অন্যায়ভাবে যে পুশিং করছে, তাদের তো এটার প্রতিবাদ করা দরকার। যদি প্রতিবাদ না করে তাহলে কিন্তু আমি পুরো ভারতবর্ষের মানুষকে অভিযুক্ত করব যে আপনাদের চোখের সামনে অন্যায়ভাবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশ থেকে মাইগ্রেট করে যায় সবসময় তো আমরা দেখি হিন্দুরাই যায়, কোনো মুসলমান তো ভারতে গিয়ে আশ্রয় নেয় না, কারণ যাওয়ারও তো একটা কারণ থাকে। সব সময় বলে যে আমাদের এখানে নাকি হিন্দুরা নিরাপদ না, তো হিন্দুরাই তো মাইগ্রেট করে যায় সেখানে অবৈধভাবে গেলে। কোনো মুসলমান বাংলাদেশ থেকে মাইগ্রেট করে কি জন্য ভারতে যাবে? আজকে যাদেরকে পুশিং করছে, একটা হিন্দুকে তো পুশিং করছে না, সব তো মুসলমানকে পুশিং করছে। তাহলে এটা তো কত বড় অন্যায়। এই যৌক্তিক কথাগুলো কেন ভারতের নাগরিকেরা তুলবে না প্রশ্ন? ঠিক আছে না? এই আওয়ামী লীগের এতগুলো লোক পালায় গেল সেখানে, সবগুলো তো অবৈধ সেখানে, ওদেরকে পুশিং করে না কেন? তো এই যৌক্তিক কথাগুলো বলতে অসুবিধা কোথায়? আমি তো ভারতের বিরোধিতা করছি না, আমি ভারতের সরকারের এই ধরনের অন্যায্য, অবৈধ, অমানবিক নীতির বিরোধিতা করবো। এই নীতির বিরোধিতা করার জন্য আমার কেন আমাকে অমুক পন্থী হইতে হবে আর তমুক পন্থী হইতে হবে? আমি তো ন্যায়পন্থী হইলে আমার জন্য যথেষ্ট। জি, ধন্যবাদ। জুবায়ের বাবু, আমরা দেখলাম যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, এবং আপনি দেখবেন যে তুরাগে 7 জনের ডেড বডি বা আরো অনেকে নিখোঁজ, এরকম নদীতে রক্তের এআই ছবি দিয়ে এগুলি এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডার কারণটা কি? এটা হচ্ছে, আমি যদি একটু আপনার ভাইয়ার ওই জায়গাটা থেকে আসি, সেটা হচ্ছে দেখেন, এই যে কথাটা আপনার প্রথমে বলেন শত্রু, বাংলাদেশের আমাদের শত্রুটা 2 ধরনের হয়। উনি একটু হালকা ব্যাখ্যা করেছেন বিষয়টা। একটা হচ্ছে রাজনৈতিক শত্রু, ঠিক আছে? রাজনৈতিক শত্রু মানে না যে এটা কিন্তু আদর্শিক শত্রু, ফিজিক্যাল না, এটা একটা আদর্শিক শত্রু। আচ্ছা, আরেকটা হচ্ছে রাষ্ট্রের শত্রু। তো রাষ্ট্রের শত্রুটা যখন আমরা চিনতে ভুল করি, তখন এই ঘটনাগুলো ঘটে। যেমন ধরেন আমরা যদি আমরা ইভেন 52 থেকে আমরা যদি শুরু করি, 47-এ যদিও আপনার কি বলা যায় ভারত পাকিস্তান হয়, 2টি পাকিস্তান, 47 থেকে যদি আমরা শুরু করি, 52-তে আমাদের একটা বড় অর্জন আছে আমাদের এই জাতির, ভাষা আন্দোলন। এবং এই ভাষা আন্দোলন থেকেও কিন্তু আমরা শিখিনি, সেখানে কিন্তু আমরা শত্রু নির্ধারণ করতে পারিনি। এরপরে যদি আসেন আপনি 71 সালে কারা শত্রু ছিল আমাদের, এই রাষ্ট্রের শত্রু, আমরা কিন্তু সেটা ভুলে গেছি। আমরা কিন্তু সেটাও কিন্তু সেই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারিনি। তারপর এই 24 হলো, এই 24-ও কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শত্রুটাকে চিহ্নিত করতে পারিনি। ভেরি স্যাড। এবং আমি দেখছি যে অনেক সময় অনেক রাজনৈতিক যারা সবচেয়ে বেশি নির্যাতিত 17 বছরে জেল কেটেছে, আপনার বছরের পর বছর গুলি খেয়েছে, বছরের পর বছর পালিয়ে বেরিয়েছে, ধান খেতে থেকেছে, তারাই আবার সেই ধরনের শত্রুকে এক ধরনের পেট্রোনাইজ করছে। তো এই যে শত্রু না চেনা, এইটাতে শত্রুরা সুযোগ নেয়। এই যে রক্তের বন্যায় বয়ে যাচ্ছে তুরাগ নদী, হ্যাঁ, এটা কিন্তু একটা সুযোগ নেওয়া। এবং আপনি জানেন যে বর্তমানে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন হয় বাংলাদেশে, এই সোশ্যাল মিডিয়াতে। এবং এটার মূল কারণটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আমাদের কার্যকরী কোনো ব্যবস্থা নাই। পৃথিবীতে প্রত্যেকটা দেশে আছে, কিন্তু আপনি চাইলেই একজনের এগেনস্টে একটা কিছু বলে দিতে পারেন না। ধরুন আমি যদি আপনার এগেনস্টে একটা কিছু বলি,
তাইলে কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলেন, ইউরোপের কথা বলেন, সেখানে কিন্তু প্রতিটা দেশে কিন্তু একটা জায়গা আছে যে জায়গাতে আমি কমপ্লেন করতে পারি, এবং সেই জায়গা থেকে এই কমপ্লেনটা যদি সত্য হয় আপনাকে কিন্তু ডাকাবে বা আপনাকে বলবে যে জবাব দিয়ে দাও, আর যদি না দিতে পারো তাহলে তুমি এত টাকা ফাইন দাও, লক্ষ লক্ষ টাকা ফাইন করে দেয় সেখানে। যে কোনো মানুষ ডিসইনফরমেশনে যায় না ভয়ে, কারণ টাকার মায়া তো সবচেয়ে বড় মায়া, তাই না? তো এই জায়গাতে আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি এই যে ডিসইনফরমেশন থামানোর জন্যে বা মিস ইনফরমেশন থামানোর জন্য আমাদের কার্যকরী কোনো ব্যবস্থা নেই। তো সুতরাং এইগুলো কিন্তু আপনি দেখেন, এই যে বট বাহিনীর কথাটা যেটা বলা হয়, আপনি অদ্ভুত অবাক হবেন শুনলে, বাংলাদেশের এগেনস্টে যত বট বাহিনীর যে কাজগুলো হয়েছে তার বা হচ্ছে তার 80% হয় ভারত থেকে, আপলোডটা হয় ভারত থেকে। কারা করে এটা? এটা তো সার্ভিস, আপনি কিনছেন। কারা বট বাহিনীর তো কোনো অস্তিত্ব নাই, এটা যারা বাংলাদেশের থেকেই বাংলাদেশের বিপক্ষে যারা কাজ করে, আমি মনে করি তারা করে। এবং এই যে এখানে 80% ভারত থেকে হয়, 7 to 10% হয় আপনার টার্কি থেকে, নেপাল থেকে হয় 3-4%। আপনি দেখেন দেশগুলো দেখেন, এমনকি নর্থ কোরিয়া যেখানে কোনো বাঙালির অস্তিত্ব নাই, সেখান থেকে পর্যন্ত বাংলাদেশের ডিসইনফরমেশনের আপলোড করা হয় ইনফরমেশন। তার মানে হচ্ছে যে একটা বিশাল বড় গোষ্ঠী এই ধরনের বট বাহিনী পালছে, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে সবসময় একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করা। এখন এই যে আনরেস্ট সিচুয়েশনটা তৈরি বাংলাদেশে যদি তৈরি হয়, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, লাভটা কার? এই লাভটা ধরেন এটা সেটা রাজনৈতিক আনরেস্ট হোক আর এটা সামাজিক আনরেস্ট হোক, যেইভাবেই হোক না কেন, আপনি দাঙ্গা লাগাইতে পারলে লাভ ভারতের, রাজনৈতিক আনরেস্ট হলে ভারতের। আর ভারত আসলে কাদের চাচ্ছে এটা তো আমাদের বুঝতে তো আমার মনে হয় না যে এটা রকেট সায়েন্স লাগে। এই ভারত বাংলাদেশে কাকে চায় এটা বোঝার জন্য তো আমার অন্য কিছু দরকার নেই। ভারত দেখেন পলাতক শেখ হাসিনাকে কি সুন্দর তার কুলে রেখেছে, আবার উনি ওখান থেকে বলে প্রায় আমি যে কোনো মুহূর্তে ঢুকে পড়বো, যে কোনো মুহূর্তে ঢুকে পড়বো। ইদানিং আবার শুনছি উনি এই আজকে বলেছেন যে উনি নাকি এই বছরে ঢুকবেন। উনি তো থাকেন এই পাশে, তো হেঁটে হেঁটে এখনই ঢুকুক না, আমরা তো চাই উনি আসুক। কারণ ওনার অন্যায় ওনাকেই তো এই জবাবদিহি করতে হবে। উনি যেই কাজ করেছেন তার জবাবদিহি ওনাকে করতে হবে না? বাংলাদেশের মানুষ জনগণ তো সেটা চায়, মানুষ চাই বলেই কিন্তু এই পরিবর্তন, মানুষ চাই বলেই কিন্তু এই গণতন্ত্র, মানুষ চাই বলেই কিন্তু এই সরকার। সুতরাং আমি মনে করি এই জায়গাটা থেকে আমরা আমাদের শত্রুর মোকাবেলায় যারা, আমি মনে করি যারা বাংলাদেশকে ওন করে, আমি কথাটা বারবার বলি, এই কথাটা বাংলাদেশকে সবাই ওন করে না। এবং বাংলাদেশ অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে কিছু মানুষ আছে যারা নিজের দেশকে ওন করে না। আপনি অন্য পৃথিবীর কোথাও আর এই জিনিস পাবেন না, একদম ব্যতিক্রম একটা ব্যাপার। এবং যারা ওন করে, আমি মনে করি যারা ওন করে না বাংলাদেশকে, তারাই বাংলাদেশের শত্রু। এবং এইটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবং তাদের ব্যাপারে যেমন ধরেন আমেরিকায় যখন আপনার ওই যে কোল্ড ওয়ার চলছিল, রাশিয়া আমেরিকা কোল্ড ওয়ার চলছিল, তখন কিন্তু রাশিয়া এবং আমেরিকার ভিতরে আমেরিকার কিছু মানুষ কিন্তু ওই রাশিয়ার পক্ষে কাজ করেছে। তখন পরবর্তীতে কিন্তু আপনার একটা কমিশন তৈরি করা হয়েছিল, ঠিক আছে, যে ট্রুথ কমিশনের মতো আর কি, অনেকটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন। এবং যেখানে কিন্তু তারা নিজের ইয়াটা স্বীকার করেছে যে না, আমি বাংলাদেশও ট্রুথ কমিশন করেছিল যে 111 ওয়ার্ক করতে পারে না, সেটা তো করাপশনের জন্য। এখন আমার মনে হয় যে এই ধরনের একটা কমিশন দরকার আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা তো বিএনপির ইশতেহারে আছে, বিএনপি বলেছে এবং এটা করার প্রয়োজন আছে, একটা ট্রুথ কমিশন করা দরকার আছে। এবং যারা বাংলাদেশ এই রাষ্ট্রের বিরোধিতা করেছে তারা যদি এখনো সময় আছে, কারণ তারা তো এই রাষ্ট্রের মানুষ, আপনি তাদেরকে ফেলেও দিতে পারবেন না। দেখেন আমরা বলি অনেক সময়, মনের কষ্টে বলি এমুকে এইটা এমুকে ওইটা বলে ফেলে, এই পাকিস্তান চলে যা, ভারতে চলে যা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা তো ধরেন এই লোকগুলোকে ফেলে দিতে পারবো না। আবার এদের জন্ম এই বাংলাদেশে, এরা বেড়ে উঠছে, ইভেন আপনি জানেন এই শিশু কিশোরও আছে তার ভিতরে। এই যে একটা ভাবনা, এরা একটা ভাবনা নিয়ে বড় হচ্ছে, এই ভাবনার জায়গাটা আপনি কি করবেন, এটাকে আপনাকে কাজ করতে হবে। জি, ধন্যবাদ জুবায়ের বাবু।
মুজিবুর রহমান মঞ্জু, জুলাই আমাদের একেবারেই দোরগোড়ায়। ঠিক 2 বছর আগে এমন সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, তখন প্রতিদিনই গুলি করে মানুষকে মেরে ফেলতো এদেশেরই শাসক। এদেশের মানুষের বুকে তারা গুলি ঠেকিয়েছে। 1400-এর উপরে মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ, পালিয়ে গিয়েছে। জাতিসংঘ তদন্ত করে তাদের অপরাধ পেয়েছে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতাদের বিচার হচ্ছে। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনা বলছে যে সে আবার এবছরই ফেরত আসতে চায়। তার দলের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে, খণ্ড খণ্ড মিছিল করছে, গুজব ছড়াচ্ছে। মানে তাদের আসলে রাজনৈতিক বাস্তবতাটা কি? আওয়ামী লীগ বাংলাদেশে তো একটা শক্তিশালী রাজনৈতিক দল আকারে ছিল। যখন সে ক্ষমতা ত্যাগ করে বা ক্ষমতা ছেড়ে যায়, আওয়ামী লীগের অবস্থাটা কি? দেশের প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে তাদের দলের কমিটি আছে, অবস্থান আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, উপজেলা পার্লামেন্ট, সরকারে, সব জায়গায় একদম প্রত্যেকটা রন্ধে রন্ধে আওয়ামী লীগের লোকরা জেকে বসা অবস্থায় আছে। এই রকম একটা শক্তিশালী নেটওয়ার্ক আজকে 2 বছর, আপনি যেটা বললেন যে 2 বছরের মধ্যে তারা হঠাৎ করে কোথায় গেল তারা, তাই না? তারা কিছু লোক দেশের বাইরে চলে গেছে, আর একটা বিরাট অংশ মানে কি, আমি মনে করি প্রায় 90% দেশের মধ্যে আছে। এই যে দেশের মধ্যে থেকেও তারা নিশ্চুপ হয়ে আছে বা তাদের কোনো ওই ধরনের নৈতিক অবস্থান নাই, এটাই হচ্ছে একটা বড় রাজনৈতিক চিন্তার বিষয় যে কেন তারা আজকে এরকম অবস্থায় পৌঁছে গেল। এত বড় দলটা হঠাৎ করে এই জায়গায় পৌঁছে গেল কেন? এখনো যদি আপনি বলেন দলীয়ভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী দল কোনটা, আমি তো বলবো এখনো শক্তিশালী আওয়ামী লীগ, তাই না? তাদের অর্থনৈতিকভাবে তাদের নেতাদের কোটি কোটি টাকা আছে, তাই না? এরকম একটা পরিস্থিতি। বাস্তবতার জায়গা থেকে আওয়ামী লীগ যে অন্যায়টা করেছে, যে অত্যাচারটা করেছে, এবং যে অত্যাচারের প্রেক্ষিতে বাংলাদেশের সমস্ত মানুষ রাজপথে নেমে এসে তাদেরকে পরাজিত করেছে। এবং সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় পুলিশ, আর্মি সব তার অনুগত, সে অবস্থায় তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। এটা একটা যুদ্ধ না, ঠিক অনেক সময় যুদ্ধে ওয়াক ওভার হয় না, যুদ্ধ লাগার আগেই শত্রুপক্ষ পালিয়ে যায়, এরকম না? শেখ হাসিনার এটা হয়েছে এরকম, অনেকটা যুদ্ধ শুরু করে পালিয়ে যাওয়ার মতো অবস্থা। দেখেন, আপনি এই যে স্মৃতিকাতর হয়ে যায়, আপনার কথাটা খুব টাচ করছিল। আমরা যদি 2 বছর আগের এই জুলাইয়ের কথা ভাবি, জুলাই শুরু হওয়ার আগের সময়টা চিন্তা করি, মানে আপনি পুরো 36 জুলাইয়ের মধ্যে কখনো দেখবেন না যে আন্দোলনরত লোকদের হাতে একটা ফায়ার আর্মস, একটা ছবি কেউ দেখাতে পারে নাই। এত মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া, একটা ফায়ার আর্মস কেউ দেখাতে পারে নাই। হাতে কি লাঠি, সোটা, তাৎক্ষণিকভাবে যা ছিল তা, ইট পাথর, এটা নিয়ে তারা লড়াই করেছে। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এখনো দেখবেন প্রত্যেক জায়গায় জায়গায় মারামারি হয়, সাথে সাথে গোলাগুলি হয়, হয় না? ওই যে আপনি দেখবেন ব্রাহ্মণবাড়িয়াতে কিছুদিন পর পরে মারামারি হয় টেটা বল্লম নিয়ে। আপনি পুরো জুলাই 36 দিনে একটা টেটা বল্লম হাতে একটা বিপ্লবী, একটা বিদ্রোহীদেরকে দেখবেন না। চ্যালেঞ্জ দিলাম। তাহলে আপনি দেখেন, অস্ত্র গোলা বারুদ নিয়ে লড়াই হয় নাই, খালি হাতে ওই যেখানে যা পেয়েছে সেগুলো নিয়ে প্রতিরোধ করেছে। যুদ্ধটা কার সাথে? হেলিকপ্টার দিয়ে গুলি করা, তারপরে আপনার ওই যে আর্মি, পুলিশের সব ভ্যান ইউজ করা হয়েছে, সব ধরনের আগ্নেয়াস্ত্র ইউজ করা হয়েছে। তো এখন এরকম একটা লড়াইকে কেউ যদি মনে করে রাতারাতি সে পরাজিত করে সে আবার ফিরে আসবে, হ্যাঁ, এটা সত্য যে মানুষ পরাজয় মেনে নিতে পারে না, পরাজয়টা মানতে অনেক কষ্ট হয়। আওয়ামী লীগ পরাজয় মানতে তাদের অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনার যে ব্যক্তিগত চরিত্র, উনি তো পরাজয় মানতে চান না, পরাজয় মানতে পারেন না। কিন্তু উনাকে এটা যত তাড়াতাড়ি উনি বুঝবেন যে উনি পরাজিত হয়েছেন এবং এই পরাজয়ের জন্য উনি একমাত্র দায়ী, মানে যদি উনি একমাত্র না, আমি বলছি যে সিংহভাগ দায় তার, এটা আওয়ামী লীগের লোকদেরকে এটা বুঝতে হবে রে ভাই। জুবায়ের বাবু বলেছেন না যে আমরা রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন চাই। রিকনসিলিয়েশন মাস্ট। আপনার সাথে আমার বিরোধ হয়, তারপরে একটা রিকনসিলিয়েশন হয়। কিসের ভিত্তিতে? আইনের ভিত্তিতে হয়। আমরা আওয়ামী লীগের সাথে একটা রিকনসিলিয়েশন চাচ্ছি,
ইন টার্মস অফ লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে। একটা আইন আদালত হবে, আইন আদালতের মধ্যে কারা বিচার, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, যারা প্রমাণ হবে যে কোনো অন্যায় করে নাই তার খালাস হবে, সে মুক্তি পাবে, আর যারা সমর্থন করেছে তারা জাতির কাছে ক্ষমা চাইবে। ঠিক আছে, আপনি দেখেন এখনো আমরা যখন একাত্তরের স্বাধীনতা যারা বিরোধী ছিল তাদের ব্যাপারে এখনো আমরা কেন বলি যে তোমরা ক্ষমা চাও, তাদের উপর রাগ অনেক কমে গেছে না, অনেক কমে গেছে। কমে যাওয়ার পর আমরা এখন চাচ্ছি যে ক্ষমার ব্যাপারটা কিন্তু আমরা এখনো ধরে রেখেছি, আমরা এখনো বলছি যে ক্ষমা চাও। এটা একটা নৈতিক জায়গা। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার এই নিরস্ত্র মানুষের উপরে নৃশংসতার জন্য সে ক্ষমা চাইবে, আওয়ামী লীগ যত শক্তিশালী হোক, যত বড়ই হোক, সে বাংলাদেশে একটা জুলুমবাজ হিসেবেই তার পজিশন থাকে। ওকে, ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।